আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম রবি টেনমি স্কুল এসএসসি ক্র্যাশ কোর্সের আরো একটি লাইভ ক্লাস নিয়ে। আমি এস এম আর আইয়ান আছি তোমাদের সাথে, এবং আজ আমি আলোচনা করব ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর কোনো একটি অধ্যায় নিয়ে। এখন কোন অধ্যায় নিয়ে আলোচনা করব, কি নিয়ে আলোচনা করব, সেইটাতে যাওয়ার আগে আগে তোমরা কারা কারা ক্লাসে আসলে তারা এখনই কমেন্ট করে জানিয়ে দাও যে ভাইয়া আমি চলে এসেছি, আমি কে কোথা থেকে জয়েন করছো সেটিও জানিয়ে দাও। এবং তোমাদের যে বন্ধুরা এখনো ক্লাসে জয়েন করেনি ওদেরকেও জয়েন করতে বলো, কারণ আজকে আমি যে ক্লাসটি নিব সেখান থেকে তুমি এসএসসি পরীক্ষাতে অ্যাটলিস্ট একটা তো পাবাই, অথবা দুইটা সৃজনশীল পাবা। একদম চোখ বন্ধ করে আজকে যে টপিকটা পড়াবো সেখান থেকে একটা সৃজনশীল মাস্ট করে লিখে রাখতে পারো। আজকে মোস্ট অফলি 7 তারিখ, 7ই মার্চ। 7ই মার্চ আমি কথাটা বলেছি, এবং দেখো আজকে যে টপিকটা পড়াবো এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে। সো তোমরা সবাই কমেন্ট করেছো, এবং কমেন্ট করে ফেলো, এবং তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকেও জানিয়ে দাও যে ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। তো এখন বাজে 8টা, বাইরে আজান দিচ্ছে। আমি 2-3 মিনিট ওয়েট করি, আজানটা শেষ হোক, সবাই জয়েন করুক, আমি সাথে সাথে ক্লাসে কিন্তু পড়া শুরু করে দিব। দেখা যাক তোমাদের কমেন্ট গুলো পড়ি যে কে কে আসলা, কারা কারা ক্লাসে জয়েন করেছো। আচ্ছা, তোমাদের মির্জা জেরিন জান্নাত চলে এসেছে। এসেছে ইভা, তারপর শামসুন নাহার জয়েন করেছে, নিবিড় জয়েন করেছে, তানজিলা জয়েন করেছে, মালিহা, তারপর আহ জান্নাত তানহা, অনেকে জয়েন করে ফেলেছো। তাড়াতাড়ি তোমাদের বাকি বন্ধুদেরকে আসতে বলো, সবাই আসলে কিন্তু আমরা ক্লাস শুরু করতে পারবো। আচ্ছা, এমডি ইব্রাহিম চলে এসেছে, ইমতিয়াজ আহমেদ, নিবিড় জয়েন করেছে। আচ্ছা, সবাই বলছে কে কোথা থেকে আছে। আচ্ছা, আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম বলছে অনেকেই। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? জয়েন করে ফেলেছে ইফতি খান। ও ভালো কথা ইফতি, তোমাকে কিন্তু আমি একটা কোশ্চেন করতে বলেছি, তো কোশ্চেনটা টাইপ করে রেডি রাখো। যখন আমি বলবো তখন কোশ্চেনটা করবা, কারণ আজকে সেই টপিকটি পড়াবো। এবং তোমার যে লাস্ট ক্লাসে একটা কোশ্চেন ছিল, সাথে অনেকেই বলেছিল ভাইয়া আমারও সেম কোশ্চেন, আমারও সেম কোশ্চেন, সেই কোশ্চেনের উত্তরটা কিন্তু আজকে আমি দিব তোমাদেরকে। আচ্ছা, আফরোজা সানবিন সানবিন জয়েন করে ফেলেছে। মাহবুব দেলওয়ার চলে এসেছে, নিসাত তাসনিম জয়েন করে ফেলেছে। তারপর আমাকে বলছে আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ ভাইয়া আমি খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো সেটা বলো তো একটু। আচ্ছা, মাহবুবা খানম জয়েন করেছে। মুহতাসিম আলসাম জয়েন করেছে। আমরা আরেকটু ওয়েট করি, আমার বাইরে আজান দিচ্ছে, তোমাদের আশেপাশে হয়তো আজান দিচ্ছে, আমরা 2-3 মিনিট একটু ওয়েট করে দেন ক্লাসটি শুরু করে ফেলবো। এবং আগেও বললাম মাত্রও বলি যে ক্লাসটা কিন্তু আজকে খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে যে টপিকটি পড়াবো এখান থেকে তোমরা চোখ বন্ধ করে লিখে রাখতে পারো যে একটা সৃজনশীল তো মাস্ট পাবা। সৃজনশীল বলতে একটা প্রশ্ন এই রিলেটেড হবে, এবং এর সাথে মানে দুটিও হতে পারে, দুটি তো হবেই। এখন মানে একটা চোখ বন্ধ করা বা দুটিও পেতে পারো, এবং যদি এই টপিকটা পড়ে যায় এবং লাগ ভালো হয়, তিনটা সৃজনশীল তোমাদের কমন পড়তে পারে, বা পার্টিকুলার এই টপিক থেকে। সো তোমরা কি এমনি জানো, আমাকে একটু কমেন্টে বলো তো যে আজকে আমি মূলত কোন টপিক পড়াবো। আগের দিন তো বলে দিয়েছিলাম আজকে আমার টপিক কি নিয়ে পড়াবো, একটু বলো তো তোমরা যে আজকে কোন টপিক পড়াবো, দেখি একটু কমেন্টে জানাতো তোমাদের মাথায় আছে কিনা। লাস্ট দিন বলেছিলাম তোমাদের কাছে গিয়ে শুনেছিলাম যে কোনটা করা যায়, কি এক্সট্রা করা যায়, শুনেছিলাম, দেখি তোমাদের মনে আছে কিনা আছে কোন টপিক নিয়ে পড়ানোর কথা বা কি পড়াতে পারি একটু বলো তো। আমার কিন্তু গতকালকে ব্যাক টু ব্যাক দুইটা ক্লাস হওয়ার কথা ছিল, বাট অ্যাকচুয়ালি গতকালকে ডিসিশন হয় যে শনিবার, আজকে সবাইকে আমরা রেস্ট দিই, আজকে সবাই বাসায় বিশ্রাম করুক, আমরা পরে নিবো। দ্যাট ইজ ওয়াই আমার গতকালকে যে পড়াপর দুইটা ক্লাস না কথা ছিল, একটা দুপুরে এবং একটা সন্ধ্যায়, সেটি না করে আজকে সন্ধ্যায় একটা ক্লাস নিব, এবং আজকে সন্ধ্যায় একটা ক্লাস নিব এবং নিচ্ছি এখন, এবং কালকেও 8টার সময় আরেকটি ক্লাস নিব। আচ্ছা, মির্জা সেলিম বলছে গড় মুনাফার হার, হ্যাঁ পারফেক্ট। আমরা এই ক্লাসে অ্যাকচুয়ালি গড় মুনাফার হারই পড়বো আজকে, যে গড় মুনাফার হার কি, এটি কিভাবে কাজ করে, কোন ওয়েতে আমরা লিখতে পারি, এই আর কি। ওকে,
ওকে, সো আর একটা মিনিট ওয়েট করি, দেন শুরু করি। মাত্র 17 জন আছে, তো আমাদের কিন্তু লাস্ট ক্লাসে আরো স্টুডেন্ট সংখ্যা বেশি ছিল। সো ওয়েট করি আর একটু, একটা মিনিট, আচ্ছা 1 মিনিট ছাড়ো, 1 মিনিট ওয়েট করি। মানে 5 বাজুক, আমার 8টা 4 বাজে, 5 বাজলে আমরা ক্লাস শুরু করবো। আচ্ছা, তো যাই হোক, যারা যতজন চলে এসেছে আমরা তাদেরকে নিয়ে এখন ক্লাসটি শুরু করে দেই। ওকে, আহ তো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, বা যেটিকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং। আই হোপ তোমাদের মনে আছে, এবং ক্যাপিটাল বাজেটিং কি আগের ক্লাসে আমি খুব ভালোভাবে পড়িয়ে দেওয়া ট্রাই করেছি। তো এইবার আমরা ক্লাসে মানে, এবং ক্যাপিটাল বাজেটিং আরো কিছু জিনিসপত্র জেনেছিলাম, বাট আমরা এটাও জেনেছিলাম যে ক্যাপিটাল বাজেটিং এর কতগুলো ওয়ে আছে। আমরা 4টা ওয়ে সম্পর্কে জেনেছিলাম: গড় মুনাফার হার পদ্ধতি, পেব্যাক সময় পদ্ধতি, আন্ত আয় হার পদ্ধতি, এবং নিট বর্তমান মূল্য পদ্ধতি। সো বা এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু মেথডে। সো এই 4টার মধ্যে আমরা এটাও জেনেছিলাম যে আমাদের এসএসসি লেভেলে মাত্র দুইটাতে জানা লাগবে, একটা হলো গড় মুনাফার হার পদ্ধতি এবং একটা হলো পেব্যাক পিরিয়ড। সো আজকের ক্লাসে আমরা মূলত গড় মুনাফার হার পদ্ধতি সম্পর্কে পড়বো, এবং আজকের ক্লাসটি শেষ হলে আমি যেটা করব, তোমাদের কালকে আর একটা ক্লাস হবে, এবং এই ক্লাসের আগে আজকে ক্লাসের শেষে কমেন্টে আমি তোমাদেরকে 3টা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে দিব, প্লাস রাতে আমি গ্রুপে পোস্ট করে দিব, সো দ্যাট তোমরা আজকে ক্লাস করে ম্যাথটা কিভাবে করতে হয় শিখবে। শিখে সেই মানে ক্লাস শেখার পরে আমি যে আরো 3টে এক্সারসাইজ দিব, সেগুলো তোমরা বাসায় পড়বে, এবং বাসায় পড়া হলে বাসায় ম্যাথ করে আমাকে কমেন্টে পাঠাবে যে ভাইয়া ম্যাথটা করে ফেলেছি, এখন হয়েছে কিনা হয়নি আপনি জানাবেন। আমি যেটা করবো, আগামীকালকে রাত 8টার সময় এসে সেই টপিক নিয়ে আমি সেই ম্যাথগুলো সলিউশন করবো এবং বলবো যে আচ্ছা কোনটা কেন হয়েছে, কিভাবে হয়েছে। সো আর দেরি না করে এবার আমরা আমাদের পড়ার মধ্যে চলে যাই। সো আমার পরিচয় তোমরা গত আগের ক্লাসে পেয়েছো, সো আজকে আর না দিই। সো মূলধনী আয় ব্যয় প্রাক্কলন আমাদের অধ্যায়ের নাম, এবং এখানে সাথে, আচ্ছা এখানে 2 বলা আছে, রিজন হচ্ছিল আগে একটি ক্লাস হয়েছে, এবং কালকে যে ক্লাস সেটা হবে 3 নম্বর ক্লাস, এবং এরপরে আরো 2টি ক্লাস হবে, যেটি হবে বুধবার রাত 8টা এবং বৃহস্পতিবার রাত 8টা। এর রিজন হচ্ছিল বুধবার রাত 8টা করাবো পে ব্যাক সময় পদ্ধতি, এবং তার পরবর্তী রাতে করাবো পে ব্যাক সময় পদ্ধতির ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন। সো এইখানে আমরা পড়বো মূলত হচ্ছিল গড় মুনাফার হার। এটা যে ইংলিশ হচ্ছে, আচ্ছা এটা বলো তো যে গড় মুনাফার ইংলিশটা কি, একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও তো। ওকে, সো এইটা কমেন্ট করতে করতে আমি একটু, আচ্ছা আমার ক্লাসটা ওকে, সো চলে আসে আমাদের গড় মুনাফার হার পদ্ধতির। আচ্ছা, যেটা বললাম এর ইংলিশটা কিন্তু আমাকে জানাও এখনই কমেন্টে, যে গড় মুনাফার পদ্ধতির ইংলিশটা কি। দেখি তো তোমরা কে কতটুকু জেনেছো বা পেরেছো। আমার ক্লাসটি অনেক দেরিতে আসছে, আমার একটা সমস্যা হচ্ছে, দেখি তো একটু, মানে আমি মোবাইল থেকে আমার লাইভ ক্লাসে জয়েন করেছি তো। ওকে, সো এই যে আমাদের জেরিন জানাত বলছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, এক্স্যাক্টলি এআরআর, বা ফুল নেম ছিল এআরআর বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, বা শর্টে বলা হয় এআরআর। তো যাই হোক, আমরা আজকে ওই মেথড নিয়ে পড়বো। প্রথমে মেথডের হালকা নলেজ নিব, সাধারণ জ্ঞান বা বেসিক নলেজ এটা কি, দেন এইটার মাধ্যমে আমরা ম্যাথ সলভ করব। আচ্ছা, সো গড় মুনাফার হার পদ্ধতি আমি জাস্ট নর্মালি বলে নিই, এটা মানে যে কাজটি সেটা হচ্ছিল, আমি একটা জায়গায় বিনিয়োগ করব, যত টাকা বিনিয়োগ করব তার কত পার্সেন্ট আমার মুনাফা থাকবে সেইটা আমি বের করব। ধরে নেই আমি মনে করো ইনভেস্ট করলাম 10 লক্ষ, 1 লক্ষ টাকা। সো আমি এখান থেকে লাভ হবে টোটাল 23,000 টাকা। সো একক দশক শতক হাজার শতক 23 হচ্ছে, মানে আমার লাভ হলো কত, 23%।
সো এই যে 23% এইটাই আমার গড় মুনাফার হার বা গড় মুনাফার মানে গড় মুনাফার হার বা গড় মুনাফার আয়, তো বা হার যেটা আছে এইটা বলা হয় অ্যাকচুয়ালি, মানে আমার কত পার্সেন্ট আয় হওয়ার সম্ভাবনা আছে। সো গড় মুনাফার হার, আই থিঙ্ক বুঝতে পেরেছো, মানে আমি যতটুকু ইনভেস্ট করব তার কত পার্সেন্ট মুনাফা পাবো বা রিটার্ন পাবো, মানে ওই টাকা যতটা ইনভেস্ট করবো সেটা তো পাবো, তার বাইরে এক্সট্রা কত পার্সেন্ট আমার লাভ হবে। তো আমি যদি 100 টাকা ইনভেস্ট করে আরো মনে করো লাভ হয় 170 টাকা, তাহলে এখানে আমার গড় মুনাফার হার হবে 70%। 70 টাকা হচ্ছে 70 ডিভাইড বাই 100 ইকুয়াল টু 70%। সো এইটাই হচ্ছে মূলত আমার গড় মুনাফার হার। সো এইবার গড় মুনাফার হার কিভাবে করবো আমরা সেই সম্পর্কে জানবো। আর গড় মুনাফার হারটা কি, এখন এই সময় কিছু জাস্ট টপিক জেনে নিই, সেটা হচ্ছিল প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যাদি গড় মুনাফার হার নির্ধারণে ব্যবহার করা হয়। সো দেখো, প্রতিষ্ঠানের যে আর্থিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন বলতে আমাদের হচ্ছিল আয় বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী, এই যে বিবরণী আছে এখান থেকে কিন্তু আমরা তথ্য যেগুলো পাই সেটা থেকে কিন্তু আমরা মূলত গড় মুনাফার হার নির্ণয় করতে পারি, বা এই জায়গা থেকে আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেখান থেকে আমরা গড় মুনাফার হার বের করে ফেলতে পারি। এ পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে প্রত্যাশিত নিট মুনাফা বিবেচনা করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এটি মাথায় রাখবা। আমাদের গড় মুনাফার হার পদ্ধতি বের করতে গিয়ে নিট মুনাফাকে ব্যবহার করা হয় বা বিবেচনাকে করা হয়। তো নিট মুনাফা কি বা নগদ প্রবাহ কি, এই দুটো আমি পরে আসবো, জাস্ট মাথায় রাখতে হবে যে আমরা এ পদ্ধতিতে নিট মুনাফাকে বিবেচনা করে থাকি। আচ্ছা, বিক্রয় থেকে কর সহ সব খরচ বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। আমরা জানি নিট মুনাফা কিভাবে করতে হয়, আমার যত বিক্রয় হয় সেখান থেকে আমরা কর সহ বাকি সকল খরচ বাদ দিব, দিলে আমি কিন্তু নিট মুনাফা পাবো। সো আর লাস্ট ছিল গড় মুনাফা হার পদ্ধতিতে মূলধন বাজেট, এটি সহজ পদ্ধতি। আচ্ছা, এটি মূলধন বাজেটের অনেকগুলো পদ্ধতি আছে, এর মধ্যে একটি সহজ পদ্ধতি হলো মূল গড় মুনাফার হার। সো এবার আমাকে একটু তোমরা কমেন্টে জানাও তো, আমরা গড় মূল মানে আমরা গড় মুনাফার হার পদ্ধতিতে নগদ আন্তঃপ্রবাহ ব্যবহার করি নাকি নিট মুনাফা ব্যবহার করি বা নিট মুনাফাকে বিবেচনা করি, একটু বলো তো, যে গড় মুনাফার হার পদ্ধতিতে আমরা কোনটা ব্যবহার করি, নগদ আন্তঃপ্রবাহ নাকি নিট মুনাফা, একটু আমাকে বলো। আচ্ছা, তোমাদের কি সবারই সাউন্ডে সমস্যা হচ্ছে নাকি আমাকে মাত্র বললো নাজিফা তাসরিন যে ভাইয়া সাউন্ড সমস্যা হচ্ছে? আচ্ছা, আমাকে অনেকেই বলছে যে নিট মুনাফা, এক্স্যাক্টলি আমরা এখানে নিট মুনাফাকে ব্যবহার করে থাকি। এবং এইটাও বলতো আমরা কোনটা থেকে কি কি বাদ দিলে নিট মুনাফা পাই, মানে বিক্রয় থেকে আমাদের কি কি বাদ দিতে হবে বলতো। যদি আমাদের নিট মুনাফা বের করতে, যদি আমাদের নিট মুনাফা লাগবে, কারণ মাত্র বলা হয়েছে আমরা এ পদ্ধতিতে নিট মুনাফাকে ব্যবহার করি, তো তোমরা একটু বলো তো নিট মুনাফাকে বের করতে হলে আমাদের বিক্রয় থেকে কি কি বাদ দিতে হবে। আচ্ছা, হয়তো পার তোমার যার সাউন্ডের সমস্যা ছিল মনে হয় তোমার মোবাইলের সাউন্ড একটু কমানো অথবা নেটের সমস্যা, একটু ক্লাস থেকে বের হয়ে আবার ক্লাসে আসলে আই থিঙ্ক তোমার সাউন্ডের সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাকে একটু বলো তো ভাইয়ারা, যে আমরা বিক্রয় থেকে কি কি বাদ দিলে, আচ্ছা আয় থেকে ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়, মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়, এক্স্যাক্টলি, আবার নিট মুনাফার সাথে অবচয় যোগ করে আচ্ছা, হ্যাঁ। তো মূল কথা হচ্ছিল আমাদের ব্যয় যেটা বিক্রয় হয়, বিক্রয় থেকে আমরা সকল ব্যয় বাদ দিব, দেন যেটা পাবো সেখান থেকে আমরা কর বাদ দিব, কর বাদ দিলে কিন্তু আমরা নিট মুনাফা পাবো। এরপরে আমরা এর সূত্রে চলে আসি, আমাদের এই অঙ্কের যে মেন সূত্র সেইটা, সেটা ছিল প্রত্যাশিত বার্ষিক গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে আমরা পাবো, অর্থাৎ বার্ষিক গড় নিট মুনাফা এবং গড় বিনিয়োগ। এবার দেখো এখানে বলা হয়েছে প্রত্যাশিত। তোমরা বলো তো, তোমরা ব্যবসা শুরু না করে তোমরা কি বলতে পারবা, বা ব্যবসা শুরু করার পরও আমি আজকে ব্যবসা করছি, আমি কি বলতে পারবো আমার পরবর্তী বছরে কত টাকা আয় হবে বা কত টাকা মুনাফা হবে? মুনাফা না, কত টাকা আমার আয় হবে, এটা কি তুমি কখনোই বলতে পারবা বলো তো একটু, যে আমি 2021 সাল, আমি কি বলতে পারবো 2022 সালের শেষে আমি কত টাকা আয় করব বা কত টাকা মুনাফা করব? এটা কিন্তু কখনোই সম্ভব না। আমি প্রেডিক্ট করতে পারি, আচ্ছা এই বছর আমার 500 ছাতা ছাতা বিক্রি হয়েছে,
পরবর্তী বছরে আমার যা প্ল্যান করছি 500 ছাতা তো বিক্রি হবে, সাথে 200 ছাতা এক্সট্রা, মানে 700 ছাতা বিক্রি হতে পারে। তো প্রত্যেক ছাতার দাম 100 টাকা, মানে মোট 70,000 টাকা দামের ছাতা বিক্রি হতে পারে। আমি কিন্তু এটা প্রত্যাশা করছি, আমি কিন্তু শিওর করে বলতে পারছি না। তো আমাদের অবশ্যই এই যে আমরা নিট মুনাফাটা বের করব বা কাজ করব, এটা কিন্তু প্রত্যাশিত। কারণ আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না যে আমার কত টাকা আয় হবে বা মুনাফা হবে। আমি প্রত্যাশা করবো বিষয়টি, বা কি করব, অ্যাজামশনে ফেলবো যে আচ্ছা আমার এত টাকা হতে পারে। তাই বলা হয়েছে প্রত্যাশিত বার্ষিক গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে গড় মুনাফার হার পাওয়া যায়। তো দেখা যাও এই যে গড় মুনাফার হার ইকুয়াল টু গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। সো আমাদের প্রথমে গড় নিট মুনাফা বের করতে হবে, দেন বের করতে হবে গড় বিনিয়োগ। আচ্ছা, সো এইখানে গড় বিনিয়োগটা আবার বের করা খুবই ইজি। দেখো বিনিয়োগকে 2 দিয়ে ভাগ করলে গড় বিনিয়োগ পাওয়া যায়। অর্থাৎ আমার বিনিয়োগ যত টাকাই হোক, আমি বিনিয়োগকে 2 দিয়ে ভাগ করলে আমি গড় বিনিয়োগ পাবো। যদি আমার বিনিয়োগ হয় 10 লক্ষ, সো 10 লক্ষকে আমি ভাগ করব 2 দিয়ে, সো আমার হয়ে যাবে গড় বিনিয়োগ 5 লক্ষ। এইটা এমন না 2 বছরের জন্য, আমার বছর 2 হোক, 3 হোক, 10 হোক, 20 হোক, 100 বছর হোক, আমি যদি 2 দিয়ে ভাগ করব, যেটাই আসুক, আমার যেটা বিনিয়োগ আমি সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার চলে আসবে। তো তোমরা একটু বলো তো, আমার গড় বিনিয়োগ, আমার বিনিয়োগ হচ্ছিল মনে করো 500 টাকা, না ধরে নাও 300 টাকা আমার বিনিয়োগ। সো গড় বিনিয়োগ কত, আমাকে কমেন্টে জানাও তো, যে আমার বিনিয়োগ হচ্ছিল 300 টাকা, তাহলে আমার গড় বিনিয়োগ কত হবে। আচ্ছা, অনেকেই কমেন্ট করছে 150, 150, 150, 150। ওকে, সো এইখানে সবাই বলছে 150, কি করেছে তারা 300 টাকাকে 2 দিয়ে ভাগ করে চলে যেটা 150। আই গেস গড় বিনিয়োগ কি তোমরা জানো এবং কিভাবে বের করতে সেটাও তোমরা জেনে গিয়েছো। এবং অনেকে প্রশ্ন করছো ভগ্নাবশেষ মূল্য কি, সেটা অ্যাকচুয়ালি তোমাদের এখন আপাতত বলবো না, পরে গিয়ে বলবো বিষয়টি। সো কারণ এই ম্যাথের সাথে আমার ভগ্নাবশেষ মূল্যের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এইবার আমরা গড় বিনিয়োগকে জেনেছি, এবার আমাদের কি গড় নিট মুনাফা, এইটা হচ্ছিল আমাদের মেন, বের করলে আমরা বের করে ফেলতে পারবো। তো প্রতি বছর প্রত্যাশিত নিট মুনাফাকে মোট বছর সংখ্যা দিয়ে ভাগ করলে গড় নিট মুনাফা পাওয়া যাবে। ধরে নিই 3 বছর, প্রথম বছর 50, দ্বিতীয় বছর 100 এবং তৃতীয় বছর 30। তো তিনটাকে আমি আমার 3 বছরের প্রত্যাশিত নিট মুনাফা এত, প্রথম বছরে 50 টাকা, দ্বিতীয় বছরে 100, তৃতীয় বছরে 30, যোগ করলে 180, এবং যেহেতু 3 বছর ভাগ 3, আমার প্রত্যাশিত গড় নিট মুনাফা হবে হচ্ছিল 60 টাকা। অর্থাৎ যতগুলো বছর ততগুলোর প্রত্যাশিত নিট মুনাফাকে আমি যোগ করে অত অত বছরে ভাগ করবো, অর্থাৎ খালি গড় বের করব, আমার বের হয়ে যাবে। সো আই গেস তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তুমি একটু বলো তো তোমরা কি সূত্রটা বুঝতে পেরেছো কিনা, যে এই যে মেন সূত্র এইটা বুঝতে পেরেছো না? কজ এইটা বুঝতে পারলে কিন্তু তোমরা আই গেস পুরো ম্যাথটা ইজিলি পারবে। একটু কমেন্টে জানিয়ে দাও আমাকে এখনই যে ভাইয়া বুঝতে পেরেছি নাকি বুঝতে পারোনি, জাস্ট একটু বলে দাও। ওকে, তো কমেন্ট আসছে যে বুঝতে পেরেছি। ওকে, সো আমাদের মেন যে সূত্র কি এবং কোন সূত্রের উপরে কি থাকবে নিচে কি থাকবে এটা আমরা জানতে পারলাম। এইবার আমাদের জানতে হবে এই যে যে আমাদের গড় মুনাফার হার বের করতে আমাদের লাগবে গড় নিট মুনাফা এবং গড় বিনিয়োগ। তো গড় বিনিয়োগ কিভাবে বের করতে আমরা খুব ভালোভাবে জেনে গিয়েছি, কজ যেটা বিনিয়োগ সেটা ডিভাইডেড বাই 2। এখন আমাদের জানতে হবে গড় নিট মুনাফা কিভাবে বের করতে পারি, কজ আমি যদি এইটা বের করা জানতে পারি তাহলে আমার কোনো সমস্যা হবে না। সো এইটা জানার আগে আমাকে একটা বিষয় মনে রাখতে হবে। সো কি বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছিল নিট মুনাফা বের করার পদ্ধতি। আমি আলটিমেটলি এই বক্সটা দিয়ে কিন্তু সবসময় সব অ্যান্সার বের করব। সো আমার এখানে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো প্রথমত এই ম্যাথের জন্য আমাদের এই যে নিট মুনাফা একটুক জানলেই হয়ে যাবে, এই অংশটুকু আমাদের লাগবে না। তো আমরা নিট মুনাফা পর্যন্ত বের করতে পারলে আমরা জানি নিট মুনাফা দিয়ে হয়ে যাবে। এইবার
দেখো, তোমাদেরকে প্রশ্নে দেওয়া থাকবে বিক্রয় কত, বলা হবে তোমাদের 3 বছর, 3 বছরের প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ এত টাকা, এত টাকা, এত টাকা। সো এরপরে তোমাদের বিক্রয়ের সাথে আরো কিছু তথ্য দেওয়া থাকবে। তথ্য বলতে বলা থাকতে পারে চলতি খরচ বিক্রয়ের 40%, ধরে নাও। ধরে নাও যদি বিক্রয় 100 টাকা হয়, তাহলে চলতি খরচ হবে 40 টাকা। এরপর স্থায়ী খরচ বলা থাকতে পারে বিক্রয়ের 10%, অথবা সংখ্যায় বলা থাকতে পারে যে স্থায়ী খরচ হচ্ছিল প্রতি বছর 15 টাকা করে। এবং অবচয়, অবচয়টা তোমাদের বের করতে হবে কিভাবে। ধরে নাও প্রশ্নে বলা থাকলো একটি ব্যবসায় মোট 1000 টাকা বিনিয়োগ করা হলো, বা ধরে নাও 100 টাকা বিনিয়োগ করা হলো টোটাল 4 বছরের জন্য। সো কিভাবে তোমরা বের করবা বলো তো? 100/4 = 25। সো আমার অবচয় কত হবে? 25। বা 3 বছরের জন্য আমি 100 টাকা বিনিয়োগ করেছি, এবং কয় বছরের জন্য? 3 বছরের জন্য। সো 100/3 = 33.33। তো এখানে কি হবে? অবচয় হবে 33.33। এইবার বলো তো চলতি খরচ। আচ্ছা আমাকে বলো, বিক্রয় কি আয় নাকি ব্যয়, এবং চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয় এগুলা কি আয় নাকি ব্যয়, একটু বলো তো। একটু আমাকে বলো তো যে তোমাদের এই যে বলো বিক্রয়টা কি আয় নাকি ব্যয়, এবং আমার চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয় এগুলো আয় নাকি ব্যয়, একটু বলো তো। আচ্ছা, আহ আচ্ছা, জুহের ওয়াসিম বলছে বিক্রয় হচ্ছিল আয়। এক্স্যাক্টলি, আমার বিক্রয়টা হচ্ছিল এখানে আয়। আর বাকি যেগুলো আছে চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয় এগুলা কি? এগুলা হচ্ছিল ব্যয়। সো আমাদের কি করতে হবে? এইগুলো আমার সবগুলা হচ্ছিল ব্যয়, এবং এটা হচ্ছিল আয়। সো আমি যেটা করব, আমার বিক্রয় থেকে চলতি খরচ মাইনাস করব, স্থায়ী খরচ মাইনাস করব, এবং অবচয় মাইনাস করব। যখন আমি আয় থেকে এই ব্যয়গুলা বাদ দিব, তখন আমি পাবো করযোগ্য মুনাফা বা ক্ষতি, অর্থাৎ যেই মানটা বের হলো এটার উপর আমাকে কর ধরবো এইবার। তো ফার্স্টে আমার আয় থেকে সকল ব্যয় বাদ দিব। ব্যয় দিলে আমি পারবো করযোগ্য মুনাফা, অথবা মোট মুনাফা, অথবা পূর্ববর্তী মুনাফা, বা কর পূর্ববর্তী নিট মুনাফা, যেটাই বলি। করযোগ্য মুনাফা বা মোট মুনাফা বা পূর্ববর্তী মুনাফা সব কিন্তু একই কথা। তোমার প্রশ্ন অন্য কথা আসতে পারে, তুমি তাহলে কিন্তু কনফিউজ করো না। সো করযোগ্য মুনাফা পেলাম 100 থেকে, মনে করো এগুলো বাদ দিয়ে যেইটা আসবে, এইটা মনে করো একটা মান পেলাম। এবার এই মান থেকে আমি কি করব? কর মাইনাস করব। সো এই যখন আমি কর মাইনাস করব, আমি যেই মানটা পাবো এই মানটা হচ্ছিল আমার নিট মুনাফা। সো আবারও বলি, আমার প্রশ্নে বিক্রয় দেওয়া থাকবে, আমি বিক্রয় একদম মান দেওয়া থাকবে, মানটা বসাবো। সেখান থেকে আমার বিভিন্ন ব্যয় দেওয়া থাকবে। কি থাকবে? চলতি খরচ, স্থায়ী খরচ, অথবা অবচয় এগুলো যখন দেওয়া থাকবে, এগুলো আমি সবগুলোকে ব্যয়, যেহেতু এগুলোকে আমি আয় অর্থাৎ বিক্রয় থেকে মাইনাস করব, যেটা পাবো সেটা ছিল আমার করযোগ্য মুনাফা, বা কর পূর্ববর্তী মুনাফা, বা মোট মুনাফা। সেখান থেকে আমি যখন কর মাইনাস দিব, আমি নিট মুনাফা কিন্তু পেয়ে যাব। আচ্ছা, সো তোমরা কি বলো তো এই বিষয়ে তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু বলো তো। এই যে চারটা আছে বিক্রয় থেকে আমি কি করেছি, এই জিনিস তোমরা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, সো আমাকে বলছে ক্লিয়ার ভাইয়া। জোহার বলছে, জেরিন জান্নাত বলছে তারা বুঝতে পেরেছে। ওকে, তো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এইবার একটা ম্যাথে চলে যাব। আচ্ছা, আমাকে বলছে ভাইয়া করযোগ্য ক্ষতির উপর কি কর ধরতে হবে, এটা কি করতে হবে? এই ম্যাথের মধ্যে আছে, আমি এটা করে রেখেছি। আচ্ছা, আমাকে এখন বলছে ভগ্নাবশেষ মূল্য কি, এটা আমি উত্তর দিয়ে যাই। তো ভাইয়া
ভগ্নাবশেষ মূল্য হচ্ছে, মনে করো আমি একটা ব্যবসা করছি, একটা মেশিন কিনেছি 4 বছরের জন্য, 4 বছর এই মেশিন থেকে আমি কার্পেট বানাতে পারবো। সো প্রতি বছর মেশিনের দাম মনে করো 1 লক্ষ টাকা। সো প্রতি বছর অবচয় হবে 25,000 টাকা করে, মানে প্রতি বছর 25,000 টাকা করে কমে যাবে এক এক করে। এইবার যখন 25,000 টাকা কমে যাবে, আমার 4 বছরের শেষে কিন্তু সেই মেশিনের দাম হয়ে যাবে 0 টাকা। তবে অ্যাকচুয়ালি আমি যখন মেশিনটার বয়স শেষ হয়ে যাবে, আমি বিক্রি করব, নিশ্চয়ই আমি কিন্তু ফ্রি বিক্রি করব না। দেখা যাবে এটা আমি বিক্রি করলে আমি 10,000 বা 20,000 টাকা পেয়েছি। সো ওই যে টাকাটা বা 4 বছর শেষে এর অ্যাকচুয়াল মূল্য 0 টাকা হলো, আমি বিক্রয় করে যে টাকাটা পাবো সেটাকে বলা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। মানে এর মূল্য একদম জিরো হয়ে যাওয়ার পরও যে একটা মূল্য পড়ে থাকে সেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। যেটা বললাম, তোমার কাছে একটা ক্যালকুলেটর আছে, তুমি ক্যালকুলেটরটা 5 বছর ইউজ করবা, ক্যালকুলেটরের দাম তুমি কিনেছিলে 1,000 টাকা দিয়ে। এইবার প্রতি বছর এর অবচয় হবে 200 টাকা করে, অর্থাৎ 5 বছর পরে দাম হয়ে যাবে 0। বাট 0 হওয়ার পরেও তুমি যদি এটা তোমার কোনো ফ্রেন্ডের কাছে বিক্রি করো, নিশ্চয়ই তুমি 0 টাকায় বিক্রি করবে না, তুমি নিশ্চয়ই 50, 100, 200 বা 300 টাকায় বিক্রি করবা। যখন আমার ক্যালকুলেটরের বয়স প্রায় 4-5 বছর হয়ে গিয়েছে, সো এখনো কিন্তু এটা খুবই ভালো আছে, আমি এটা এখনো হয়তো 500 টাকা বিক্রি করতে পারবো। সো আমার ভগ্না মানে আমার মূল্য, মানে কোম্পানিতে আমার যে ব্যালেন্স শিট বা আমার আর্থিক বিবরণীতে আমার মূল্য 0 দেখালো, এর কিন্তু অ্যাকচুয়াল একটা দাম আছে এখনো। তো ওইটাকেই বলা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। সো আমরা শেষ, এইবার হচ্ছিল আমরা একটা ম্যাথে চলে আসব। সো ম্যাথটা একটু তোমরা পড়ে দেখাও তো, তোমরা জাস্ট একটু ভালো মতন ম্যাথটা পড়ো, জাস্ট ম্যাথটা পড়ে দেন আমি জাস্ট তোমাদের 1 মিনিট সময়, 1.5 মিনিট সময় পুরো ম্যাথটা পড়ো। তোমরা ম্যাথ পড়লে দেন আমি ম্যাথটা আবার বুঝাবো যে কিভাবে সলভ করতে। জাস্ট কোশ্চেনটা ভালো মতন পড়ো একটু, তোমাদের 1.5 মিনিট এখন শুরু হচ্ছে, একটু ভালো মতন পড়ো, দেন আমি তোমাদের ম্যাথ সলভ করে দিব। আচ্ছা, আমাকে বলছে স্যার করযোগ্য মুনাফা বা ক্ষতির দিক থেকে আরেকটু বুঝান। আমি এখন ম্যাথ করব, ম্যাথে এই পার্টটা চলে আসবে, তখনই তোমরা বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি যে চার্টটা পড়ালাম সেই চার্ট ধরেই আমি এখন অঙ্ক সলিউশন করব, তোমাদের অসুবিধা হবে না। তোমাদের 1.5 মিনিট কিন্তু চলছে, ম্যাথটা ভালো মতন একটু পড়ো। ওকে। আচ্ছা, আমাকে বলছে ভাইয়া স্থির খরচ আর স্থায়ী খরচ কি আহ এক? হ্যাঁ ভাইয়া, এটা একই কথা। স্থির খরচ স্থায়ী খরচ সব সেম কথা। তো তোমাদের 1.5 মিনিট প্রায় শেষ হতে চলেছে, তোমরা কি ম্যাথটি পড়েছো? তোমরা কি ম্যাথটা বুঝতে পেরেছো কি বলা হয়েছে? কজ এবার আমি সলিউশনে আসবো। ওকে। সো তোমাদের 1.5 মিনিট শেষ, এবার আমি বলি। বলা হয়েছে 3 বছর মেয়াদি একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 1.2 কোটি টাকা বা 1,20,00,000 টাকা। সো 1,20,00,000 এবং 3 বছর, কি কি ইম্পর্টেন্ট আমি এখানে দাগ দিব। প্রাক্কলিত বিক্রয় যথাক্রমে 2 কোটি টাকা, 50 লক্ষ টাকা এবং 1,60,00,000 টাকা। অর্থাৎ প্রাক্কলিত বিক্রয় যথাক্রমে 2 কোটি টাকা সিরিয়াল বাই আসে, মানে বুঝতে হবে 3 বছরের কথা যেহেতু বলেছে, সো তুমি 3 বছরের কিন্তু ম্যাথ পাবা, মানে 3 বছরের বিক্রয়ের পরিমাণ পাবা। দেখা গিয়েছে এইটা প্রথম বছর, এইটা দ্বিতীয় বছর এবং এইটা হলো তৃতীয় বছর। স্থির খরচ বার্ষিক 15 লক্ষ টাকা, মানে প্রত্যেক বছর আমার স্থির খরচ বা স্থায়ী খরচ হচ্ছিল 15 লক্ষ টাকা, এবং পরিবর্তনশীল খরচ বিক্রয়ের 50%, মানে
যত টাকা বিক্রি তার 50% হচ্ছিল খরচ হচ্ছিল কি বলে পরিবর্তনশীল খরচ। এরপরে হচ্ছিল কর হার 30%। প্রকল্পটির গড় মুনাফার হার পদ্ধতি বের করো। এইবার দেখো, একটা প্রকল্প 3 বছরের জন্য এবং আমি ইনভেস্ট করেছি এখানে 1,20,00,000। তো একটা জিনিস কিন্তু প্রশ্নে বলা নাই এবং আমাকে সেই জিনিসটা আনতে হবে এবং সেটি হলো অবচয়। সো এটা মাথায় রেখো, আমাদের অবচয় মাঝে মধ্যে প্রশ্নে বলা থাকবে, মাঝে মধ্যে থাকবে না, তবে এইটা আমার বের করতে হবে। কারণ আমার একটা বিনিয়োগ করেছি 1,20,000 টাকা, মানে 120 লক্ষ টাকা, সরি 1,20,000 টাকা, 120 লক্ষ টাকা, এবং বছর হচ্ছিল 3। তো আমি 3 দিয়ে ভাগ করলে কিন্তু আমার প্রতি বছর অবচয় হবে 40 লক্ষ টাকা। এটা কিন্তু আমার অবচয়, মাথায় রাখতে হবে। সো আই থিঙ্ক আমি প্রশ্নে চলে যাব। আচ্ছা, আমাকে আমি বলছে ভাইয়া বুঝি নাই। তোমরা যারা বুঝতে পেরেছো তো আলহামদুলিল্লাহ, যারা বোঝো নাই কোনো অসুবিধা নেই, আমি যখন ম্যাথটা করব তুমি বুঝবা আবার। সো দেখো, আমি চলে আসি আমার এই ঘরটাতে। যখন আমি ম্যাথ করব, আমার ম্যাথে ঠিক এরকম একটা ঘর করতে হবে। আবারও বলি, ঘরটা ভালো মতন দেখো, পাক্কা এরকম একটা ঘর করতে হবে। আমার প্রথমে লাগবে বিক্রয়। যত বছরের বিক্রয়, দেখো এখানে ম্যাথে বলা হয়েছে টোটাল 3 বছর। দ্যাট ইজ ওয়াই আমি একটা ঘর করেছি টোটাল 1 বছর, 2 বছর এবং 3 বছর। যদি বলা হতো 5 বছরের প্রকল্প, তাহলে আরো 2টা ঘর হতো 5। তো প্রথমে আমার 3 বছর আসলে আমি একটা ঘর করে ফেললাম। এরপরে কি বলেছে, আমার বিনিয়োগ 1,20,00,000, আচ্ছা 1,20,00,000 টাকা, ওকে মাথায় রাখলাম। আমার প্রকালিত বিক্রয় যথাক্রমে 2,50,00,000 এবং 1,60,00,000। এইবার আমার বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, তো বিক্রয়ের পরিমাণ আমি এবার লিখে ফেলবো। এখন দেখো, আমার প্রথমে কত, 1,20,00,000 না সরি, প্রথমে হচ্ছিল 2,00,00,000, পরে 50,00,000 এবং 3 নাম্বার হলো 1,60,00,000 টাকা। এখন যেহেতু সব লক্ষে আছে এবং কোটিতে, আমি যে কোনো একটাতে নিয়ে আসবো। আমি 1,00,00,000 একটা সংখ্যা রাখা যাবে না, সরি 1,00,00,000 একটা লক্ষে রাখা যাবে না। আমি সবগুলো করবো কি, লক্ষে নিয়ে আসবো। অর্থাৎ 2,00,00,000 মানে কত লক্ষ, একটু কমেন্টে বলো তো, যে 2,00,00,000 মানে কত লক্ষ টাকা। বলো তো 2,00,00,000 মানে কত লক্ষ টাকা। ওকে, মেহেদি হাসান বলছে 200 লাখ, এক্স্যাক্টলি। সো আমরা কি করবো, সব একটা সংখ্যা নিয়ে আসবো, সবচেয়ে ছোটটাই নিয়ে আসবো। এখানে যেহেতু সবচেয়ে ছোট কোটি এবং লক্ষ দুইটার মধ্যে সবচেয়ে ছোট লক্ষ, তাই আমি সব লক্ষে নিয়ে আসবো। সো আমার বিক্রয়ের পরিমাণ কত, 200 লক্ষ। 200 লক্ষ, তুমি ব্র্যাকেটে লিখতে পারো লক্ষ টাকায়। সো 200 লক্ষ। প্রথম বছর ছিল 2 কোটি মানে 200 লক্ষ, দ্বিতীয় বছর ছিল 50 লক্ষ, তৃতীয় বছর ছিল 1,60,00,000 মানে 160 লক্ষ টাকা। এইবার আমি বিক্রয় বসিয়ে দিলাম, আমার এই পর্যন্ত কাজ শেষ। এইবার আমাকে বলা হয়েছে স্থির খরচ বার্ষিক 15 লক্ষ টাকা, মানে প্রত্যেক বছর 15 লাখ করে। আমি কি করব, স্থায়ী খরচ যে আছে এর বড়বার প্রথমে আমি লিখবো 15 লক্ষ এবং ব্র্যাকেট দিয়ে দিব। আচ্ছা, লেখাটা একটু সুন্দর করা ট্রাই করে দেখি হয় কিনা। আহ 15 লক্ষ, 15 লক্ষ, 15 লক্ষ। আচ্ছা, এখন ব্র্যাকেট কেন দিয়েছি, এইসব ক্ষেত্রে ব্র্যাকেট বলতে বুঝায় মাইনাস। যেহেতু এইটা ছিল আয় এবং এইগুলা হচ্ছিল ব্যয়, তাই আমি আয় থেকে সবগুলো ব্যয় মাইনাস করবো। সো স্থায়ী ব্যয় একটা মাইনাস সাইন রাখলাম, আগে মাইনাস করছি। এইবার আমাকে বলা হয়েছে স্থায়ী ব্যয় চলে গিয়েছে। এইবার বলা হয়েছে পরিবর্তনশীল খরচ বিক্রয়ের 50%, মানে আমার যত টাকা বিক্রয় তার পরিবর্তনশীল খরচ বা চলতি খরচ একদম সেম টাকা। এবং ব্র্যাকেটে আমি, এটা তো মাইনাস হবে প্রথমে, এটা জানি, এন্ড এটা হচ্ছিল 50%, মানে যত টাকা বিক্রয় তার অর্ধেকই হচ্ছিল আমার চলতি খরচ। তো 200 টাকার 50% হলো 200 লক্ষের 50% হলো 100 লক্ষ বা 1 কোটি।
এইটা হবে 25 এবং এইটা হবে, বলতো এইটা কত হবে, লাস্টের মান কত হবে একটু বলো তো আমাকে কমেন্টে এখনই। একটু আমাকে বলো তো কত হবে, এই যে এই ঘরটা কত হবে এখানে, 160 লক্ষের যদি 50% হয় চলতি খরচ, তাহলে চলতি খরচ কত হবে, রাসেল খার বলছে 80 এক্স্যাক্টলি। সো এইখানে আমার খরচ হবে ইন টোটাল 80 হচ্ছিল লক্ষ। সো এইটাও মাইনাস, এবং দেখো আমার এইটাও শেষ। এইবার আমাকে কর হার, বাট করার আগে বলেছি আমার একটা অবচয় আছে, যেখানে আমার বের করতে হবে, প্রশ্নে বলা নেই বাট একটা জায়গায় বিনিয়োগ করেছি 3 বছরের জন্য একটা টাকা, নিশ্চয়ই আমার অবচয় আছে তাই না? তো অবচয় বের করতে হবে। এখন আমার অবচয়টা বের করার নিয়ম কি হচ্ছিল, এইখানে আমি আবার করি, আমি অবচয়টা ক্যালকুলেট করে নিতে পারি বা আলাদা পাশে রাফও করতে পারি, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছিল আমার 1,20,00,000 টাকা, মানে 120 লক্ষ ডিভাইডেড বাই 3 বছরের মধ্যে হবে। সো 3 হলে ইকুয়াল টু 40 লক্ষ টাকা হলো অবচয়। সো আমার অবচয় কিন্তু আছে এবং সেটি হলো 40 লক্ষ টাকা। ওকে, তো আমার এবার অবচয় মাইনাস করতে হবে, মাইনাস অবচয় 40, প্রতি বছরে যত সমান 40 এবং এখানে হলো 40। সো এইখানে কিন্তু 40 হয়ে গেল। ওকে, তো তোমরা কিন্তু সব খরচ বের করে ফেলে। এবার বলো তো করযোগ্য মুনাফা বা ক্ষতি, অথবা আমার মোট মুনাফা, অথবা কর পূর্ববর্তী মুনাফা, এগুলো কিন্তু সবগুলাই একই কথা। এইবার তোমরা 200 থেকে 115 এবং 40 মাইনাস করে আমার অ্যান্সার বলো তো, প্রথম বছরের অ্যান্সার কত হবে, দ্বিতীয় বছরের অ্যান্সার কত হবে এবং তৃতীয় বছরের অ্যান্সার কত হবে, এটা আমাকে বলো তো এখনই তোমরা কমেন্টে। আমিও বের করি, তোমরা একটু বের করো। আমার প্রথমটার অ্যান্সার কত হবে, মানে প্রথমে করযোগ্য মুনাফা বা ক্ষতি কত হবে, দ্বিতীয় বছরের কত এবং তৃতীয় বছরের কত, একটু তোমরা এখনই বলো তো যে কত হবে এটা। আমিও বের করতে থাকি। 200 মাইনাস, আচ্ছা প্রথম বছর অনেকে বলছে 45 লাখ, ওকে। একজন বছর দ্বিতীয় বছর মাইনাস 30 লাখ, ওকে ওকে। রাসেল খান বলে দিয়েছে 45 মাইনাস 30 এবং 25। আচ্ছা, সবাই কিন্তু বলছে, তো আমি একটু ম্যাথটা করি দেখি, একটু আমার ক্যালকুলেটর বের করে এখানে কম্পিউটারের মধ্যেই। তো প্রথম বছর কত ছিল, আমি কিভাবে করতে হবে দেখো, যদি এইটা বের করি 200 মাইনাস 100 মাইনাস 15 মাইনাস 40 ইকুয়াল টু, আমার মান চলে আসবে প্রথমটা 45, সবাই যেটা বললাম। সেকেন্ডটা বছর কি আসবে, 50 মাইনাস 25 মাইনাস 15 মাইনাস 40, এইটা কিন্তু -30, দেখেছো একটা কিন্তু এখানে কাহিনী আছে। 3 নাম্বার 160 ইন্টু 80 ইন্টু 15, সরি ভুল লিখলাম, 160 মাইনাস 80 মাইনাস 15 মাইনাস 40, এইটার মান হচ্ছিল 25। সবে আমি কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছো, আমি কি করব, এবার অ্যান্সার গুলা বসাবো। প্রথমটা হচ্ছিল আমার 45, দ্বিতীয়টা হচ্ছিল -30, আমি ব্র্যাকেটে রাখবো, এবং 3 নাম্বারটা হচ্ছিল 25, রাইট। এইবার অনেকে বলেছিল ভাইয়া করযোগ্য মুনাফা বা ক্ষতি কি, এই যেটা বের হয়েছে না, এটাই হলো করযোগ্য মুনাফা বা ক্ষতি। দেখো এই দুটা হলো এক বছর, 3 নাম্বার ছিল করযোগ্য মুনাফা এবং 2 নাম্বারটা হচ্ছিল, অর্থাৎ এটা হচ্ছিল করযোগ্য ক্ষতি, কারণ এর উপরে এখন আমাকে কর দিতে হবে। এইবার আমাকে করে কি বলেছিল একটু দেখে আসি তো, আগের ইসে কর 30%, মানে কর হবে এখানে এখন 30%, এবং 30টা আমি কার উপরে, এটা কিন্তু মাইনাস করতে হবে, এবং এই যে করযোগ্য মুনাফা এর উপরে কিন্তু আমার 30% ধরতে হবে। এবার আমাকে একটু বলো তো তোমাদের কত করে আসবে এই করযোগ্য মুনাফাটা প্রতি বছরের জন্য, প্রথম বছরে কত আসবে, দ্বিতীয় বছর কত আসবে, তৃতীয় বছর কত আসবে।
আচ্ছা এখানে না পার্সেন্টেজ কোথায়, আচ্ছা এটা আমি মোবাইলেই করি, তোমার তাহলে মানে মোবাইল বলি কি ক্যালকুলেট তোমরাও করো। আচ্ছা তো যেটা হবে প্রথম বছরে হবে হচ্ছিল 45 × 30%। সো 45 ইন্টু 30%, অ্যান্সার আসবে হচ্ছিল 13.5। সো 13.5 এবং এইটা হবে মাইনাস। এইবার দ্বিতীয় বছরে কি হবে, এইটাও 30%-এর উপরে, আমি -30%-এর উপর -30 ইন্টু 30%, অ্যান্সার আসবে -9। -9 আসলে তোমাদের সবের হ্যাঁ 9 তো আসার কথা, আই গেস 9 আসবে। এবং 3 নম্বর বছরে হচ্ছিল 25 × 30% হচ্ছিল 7.5 বা 7.5। আই থিঙ্ক আমার সবগুলো ঠিক আছে, সবারটা মিলাইছে, ওকে। এইবার আমি কি করব দেখো তো, 45 মাইনাস, সব কিন্তু মাইনাস হবে, 45 মাইনাস 13.5 দিলে আসবে হচ্ছিল 31.5। এরপরে দুই দুই নাম্বারটা বাদ দিয়ে আমি 3 নাম্বার আসি। 3 নাম্বারে কি, 25 থেকে 7.5 বাদ দিলে থাকবে 17.5। এই দুটো তো ইজি তাই না? এখন সমস্যা হয়ে গেছে মাঝখানেরটাই। সো এইটা কি হবে, তোমাদের জাস্ট ম্যাথ দিয়ে তো নর্মাল দেখি তোমরা পারো কিনা। এইটার মান কত হবে বলো তো, -30 মাইনাস -9। যদি এটা তোমাকে বলতে হয় একটু ভাঙ্গো, বলো তো অ্যান্সারটা কত আসবে, এই যে এই মানটার বলতে পারবা এটা কত আসবে? হ্যাঁ লস হয়েছে ঠিক আছে, বাট কি করতে হবে, একদিন বলছে ভাইয়া লস হয়েছে, তো হ্যাঁ লস হয়েছে রাইট, বাট কি করব আমি জাস্ট বলছি। ক্ষতি হলেও শোনো কর দেওয়া লাগে না, উল্টা তখন একটা কর সুবিধা পাওয়া যায়, কারণ একটা কোম্পানির একটা ব্যবসা থাকে না, একাধিক ব্যবসা থাকে, বা অন্য বছর তখন সে কিন্তু ক্ষতিকে পুষায়। তো যখন অন্য বছরে বেশি লাভ হবে বা অন্য একটা প্রজেক্টে বেশি লাভ হবে, তখন কিন্তু সে সেই লাভ থেকে এই ক্ষতিকে পোষাবে। দ্যাট ইজ ওয়াই তার কর তো দেওয়া লাগবে না, আরো কিন্তু কর কমে আসবে, বুঝতে পেরেছো? যখন ক্ষতি হয় তখন একটা কর সুবিধা পাওয়া যায়, মানে কর তো দেওয়া লাগে না, বরং অন্য জায়গা থেকে যদি আমি অ্যাডজাস্ট করবো আমার ক্ষতি, তখন সেখানে আমি একটা কর সুবিধা পাবো। তো দেখো তোমরা কিন্তু সবাই বলছো এটার মান হচ্ছিল আমার -30, কারণ প্রথমে তাহলে আসবে -30ই থাকবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো +9। আলটিমেটলি অ্যান্সার হবে -21। সো এইখানে আমার যেটা হবে উত্তর -21 ব্র্যাকেটে। তো তোমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছো যে কিভাবে -21 হলো এবং মাইনাস হলে আমরা কিভাবে করব? জাস্ট তোমাকে এটা বুঝতে পেরেছো, একটু বলো তো। তোমরা এখনই বলতে থাকো তোমরা কি বুঝে ফেলেছো কিনা, বা এটা কেন সেটা বুঝতে পারছো না, কারণ আমাদের কিন্তু ম্যাথ প্রায় শেষ, আর অথবা 1 মিনিট লাগবে আমাদের ম্যাথটা শেষ করতে। আচ্ছা সো দেখো কি হয়েছে এখানে, আমার তো অনেকে বলছে ভাইয়া, মানে একজন বলছে ভাইয়া বুঝিনি। আচ্ছা শোনো, তোমরা তো এই পর্যন্ত বুঝতে পেরেছো তাই না, করযোগ্য মুনাফা বা ক্ষতি কিভাবে আসতো। এখন তোমরা দেখেছো ভাই প্রথম বছর ঠিক আছে লাভ, দ্বিতীয় বছর লাভ, তৃতীয় বছর লাভ, ঠিক আছে, বাট মাঝখানের বছর আমি লস করছি, সেখানে কি করবো? এখন দেখো আমার লাভ হলে কি হয়, কর দিতে হয়, মানে সরকারকে টাকা দিতে হয়। তো লস হলে কিন্তু সরকার আমাকে কর সুবিধা দিবে। আচ্ছা কর সুবিধা কি? কর সুবিধা হলো যখন আমি কোথাও ক্ষতি করব, আমার লস হলো, নিশ্চয়ই আমি লসটা কিন্তু অন্য কোথা থেকে পোষাবো। মনে করো আমার দুইটা কোম্পানি, একটা কলমে একটা পেন্সিলের, আমার কলমের কোম্পানিতে লস হলে কিন্তু আমি যে পেন্সিলের কোম্পানি এসে সেখানে কিন্তু আমি কিছু লাভের টাকা দিয়ে এই লসকে পোষাবো, যে এই বছর আমার 10 লক্ষ টাকা লাভ হয়েছে, আমি পেন্সিল কোম্পানি থেকে 10 লক্ষ টাকা দিব। সো আমার কিন্তু পেন্সিল কোম্পানিতে লাভ কম হচ্ছে একভাবে, অথবা আমার এই বছরে লস হয়েছে, পরবর্তী বছর লাভ হয়েছে, সো আমার পরবর্তী বছরের লাভ থেকে কিন্তু আমি এই বছর লসটাকে একটু পোষাবো। সো দেখো আমি এক জায়গায় লস করলো, আমি কিন্তু অন্য লাভ থেকে সেই লসকে পোষাচ্ছি। তো স্বাভাবিকভাবে আমার কর কিন্তু এক সামহাও কমে যাচ্ছে। তো আমার এখানে যে লাভ হতো আমার কর দেওয়া লাগতো, তবে
যেহেতু আমার লস হচ্ছে, তাই আমার তো কর দেওয়া লাগবে না, বরং আমি কিছু কর সুবিধা পেয়ে থাকবো, যেটা আমি অন্য বছর বা অন্য প্রজেক্টে পাবো। বা যেহেতু আমি এখানে একটা সিঙ্গেল প্রজেক্টের কথা চিন্তা করতেছি, তাই এইখানেই আমি এইটাকে যোগ বিয়োগ করবো। আচ্ছা, আচ্ছা, আমাকে বলছে ভাই আমাদের বইয়ে তো এইভাবে ক্যালকুলেশন করেনি। ওকে, কিভাবে ক্যালকুলেশন করছে আমি তো দেখে নিই। তোমাদের বই আমার কাছে থাকার কথা। আচ্ছা, একটু জাস্ট দেখি তোমাদের বইয়ে কি অবস্থা আছে। দেখো, হ্যাঁ, এইভাবে কিন্তু করছে। দেখো, তোমাদের এই যে একটা ম্যাথে, এইখানে কিন্তু দেখো এই যে লস হয়েছিল, তো লস হলে কর 33%, কিন্তু দেখো 33% এইটা আসে এবং মাইনাস করে কিন্তু ঠিক একইভাবে এসেছে। তো আই হোপ তোমাদের বইও সেম কাজটা করেছে, তো অসুবিধা নাই কোনো। ওকে, তো আই থিঙ্ক, দেখো তোমাদের বইয়ে কিন্তু বলা আছে, দেখো এই দেখো তোমাদের বই কোথায়, মূলধন বাজেটিং। দেখো, তোমাদের বইয়েই কিন্তু এই জিনিসটা করা আছে। দেখো, এই দেখো তোমাদের কিন্তু এই যে প্রথম ম্যাথে কিন্তু এই কাজটা করা আছে। দেখো, তোমাদের যে ম্যাথ করেছে, দেখো মাইনাস হচ্ছে করযোগ্য মুনাফা বা ক্ষতি, এখানে কিন্তু দেখো এই যে মাইনাস দেওয়া। এবং অন্য একটা ম্যাথ, এই দেখো এইখানেও কিন্তু সেম একই ভাবে করেছে। তো তোমাদের বইয়েই কিন্তু করা আছে, এই জন্য কিন্তু আমি এভাবে করাচ্ছি অ্যাকচুয়ালি। সো আই থিঙ্ক তোমাদের বইয়ের সাথে কোনো সমস্যা নেই। এটা কিন্তু দেখো, এটা কিন্তু একদম লেটেস্ট বই। দেখো আমি কিন্তু বই ধরেই করিয়েছি। দেখো, নবম দশম শ্রেণীর তোমাদের এই বছর আহ যে 20 সালের বই, কিন্তু এই বছরের বই, এটা কিন্তু এইভাবে করা। আচ্ছা, তোমরা এইভাবেই করো, কজ এরকম হওয়ার কথা। তোমরা একটু আমাকে একটু বইয়ের ছবি দেখিও তো। কজ আমার যখন করা হয়েছে আমাদের সময় কিন্তু আমরা এইভাবেই করেছিলাম, যে এইভাবে নেগেটিভ মার্ক দিয়ে ধরেছিলাম। কিন্তু তোমাদের বইও কিন্তু এইভাবে করা অ্যাকচুয়ালি। এবং এটা কিন্তু তোমাদের লেটেস্ট বই, আমি কিন্তু তোমাদের লেটেস্ট বই থেকে কাজগুলো করাচ্ছি। তো আচ্ছা, কোথায় গেল? আচ্ছা, এই যে তোমাদের বইয়ে কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে করানো আছে বলেই কিন্তু আমি এইভাবেই তোমাদের করাচ্ছি। আমি কিন্তু অন্য বইতে যাচ্ছি না, এবং লেটেস্ট বই। যাই হোক, তোমরা এখন আপাতত বোঝো যে এইটা এসেছে কিনা। নিট মুনাফা এসেছে, তোমরা কিন্তু আই গেস বুঝতে পারছো কিভাবে আসবে, আর মাইনাস থাকলে কি করতে হবে, এটা তোমরা বুঝতে পারলাম। এইবার আমাদের জাস্ট সূত্রের মধ্যে ফেলার কাজ, এবং সূত্রে ফেলে আমরা কাজ করব। সো আমাদের প্রথমে কি, গড়, আমাদের সূত্র কি, ফাইনালটা গড় মুনাফা ছিল গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ। এইবার আমার কি গড় নিট মুনাফা কি করতে হবে, 3 বছর লাগবে। তো আছে হচ্ছিল 31.5 মাইনাস 21 প্লাস 17.5। সো এই তিনটা ডিভাইডেড 3। দেখো তো এটার মান কত আসে, একটু বলো তো। এই মানটা বলো তো কত হয়। সো এইটার উত্তর আসবে আচ্ছা, তো নিবিড় বলছে 9.33। বাকিরা বলো তো। না না, 3 দিয়ে ভাগ হবে কিন্তু, দেখো ঠিক মতো, এটা কিন্তু মাইনাস 9.3, 9.33। এবং আমার গড় বিনিয়োগ কত বলতো, আমার ছিল 120 লক্ষ টাকা, ডিভাইডেড বাই কত দিয়ে ভাগ হবে একটু কমেন্টে বলো তো। সবসময় সবসময় কিন্তু ভাগ হবে 2 দ্বারা। যতই হোক আমার গড় মুনাফার হার 2 দ্বারা ভাগ হবে। সো 120 ডিভাইডেড টু ইকুয়াল টু 40। এইবার তোমাদের কথা, যে ভাই 120 মানে, আমি কিন্তু যত করছি সব লক্ষে। সো লক্ষকে আমি সংখ্যায় প্রকাশ করবো, আমি কিন্তু অন্য কোনো ভাবে করছি না। তো দেখো, 31.5 মানে কি, 31.5 লাখ। দেন 21 মানে কি,
21 লাখ বা 21 লাখ বা 17.31.5, আচ্ছা দেন 17.5 17.5 লক্ষ, তো সব কিন্তু 5 বা 2 দিয়ে ভাগ করলে আসবে, আচ্ছা সরি একটু ভুল করে ফেললাম, এটা আসবে হচ্ছিল 2 দিয়ে ভাগ হলে আসবে হচ্ছিল 60, ভুল করলাম। ওকে ওকে, সো এইবার আমার আচ্ছা নতুন নিয়মে 9.33, পুরাতন নিয়মে 6.33। আমি কিন্তু ছোট ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি একই নিয়মে করে আসছি, জানি না তোমরা আসলে কোনটার কথা বলছো। আমি কিন্তু আমি যখন করেছি মানে ছোটবেলা বলতে আমি এসএসসি দিয়েছি 2000 মানে 14 সালে 9-এ পড়তাম, 2014 সালে, আমি তখনও সেম ওয়েতেই করতাম। তোমাদের মাঝখানে কোনো চেঞ্জ আসলে আমি অ্যাকচুয়ালি বলতে পারলাম না, বাট আমি যখন করতাম 2014 সালে 9-এ পড়তাম, 15-তে আমি 10-এ ছিলাম, 16-তে এসএসসি তে, এবং তখন একদম সেম নিয়মে করতাম। সো আমার গড় গড় নিট মুনাফা পেয়ে গেলাম, আমি গড় বিনিয়োগ পেলাম। এবার আমি কি করব, জাস্ট গড় নিট মুনাফা 9.33 ডিভাইডেড বাই 60 ইনটু 100 ইকুয়াল টু, আমার মান কত আসবে দেখা যাক, 9.33 ডিভাইডেড বাই 60 ইকুয়াল টু 15.55। সো আমার এই প্রশ্নের অ্যান্সার হলো 15.55। সো তোমাদের দেখো তো অ্যান্সারটা মিলেছে কিনা। আচ্ছা তোমাদের অ্যাকচুয়ালি কি এতদিন ভুল ছিল, আচ্ছা অ্যাকচুয়ালি এই বিষয়ে আমি কোনো কথাই বলবো না, যদি তোমাদের ধরতে না হয় জাস্ট ওই মানটা ধরবা না। এখন এইটা একটু তোমাদের স্যারকে বলবা যে স্যার আমাদের বই একরকম আছে, এবং আমরা যখন এইচএস ইসে যাবো না, আমরা যখন নতুন বই দেখছি তখন এরকম আছে। তোমার নতুন বই কিভাবে পাবে আমি তোমাদের দেখিয়ে দিই এর মধ্যে, তোমাদের একদম নতুন বা লেটেস্ট বই কিভাবে পাবা। তো তোমার সার্চ দিবা এনসিটিভি, এনসিটিভিতে গেলে এরকম একটা ওয়েবসাইট পাবা, দেন সেইখানে যেটা করবা এনসিটিভিতে গেলা, এটা তোমাদের কিন্তু আমাদের সরকারি ইসের একদম মেইন ওয়েবসাইট। তো এখানে তোমরা যাবা পাঠ্যপুস্তক অপশনে গিয়ে 2021 সালের সকল স্তরের পাঠ্যপুস্তক অপশনে গেলা, গিয়ে প্রথম অপশন, তারপরে মাধ্যমিক স্তরে নবম দশম শ্রেণী ক্লিক করলে দেখবা সকল বইয়ের পিডিএফ আছে। তো তোমাদের বই হচ্ছিল কোথায় গেল, এই যে ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলা ভার্সন আছে, ইংলিশ ভার্সনও আছে। সো এইখানে যখন যাবা দেখবে একদম লেটেস্ট বই থাকে কিন্তু। সো লেটেস্ট বইয়ের আমি আবারও সেই ম্যাটটাতে যাই, একটু দেখা যাক লোড হোক একটু কি আছে। তো দেখো এই যে নতুন বইটি দেখো, এইখানেও কিন্তু ঠিক একইভাবে করকে মাইনাস করা হয়েছে। স্যারকে বলবা স্যার দেখেন আমাদের বইয়ে একরকম এবং এই বইয়ে একরকম, এবার আমরা কি করবো, আমরা কোথায় যাবো। সো আই থিঙ্ক বললে স্যারের কাছে তোমরা উত্তর পাবা, এবং স্যার যেটা বলবে স্কুলে স্যার যেটা বলবে সেটাই করবা। ওকে, সো তোমাদের অ্যান্সার হলো 15.55। সো আমরা যে ম্যাথটা করলাম এই ম্যাথের উত্তর হলো 15.55। তোমরা কি আমার ম্যাথটা বুঝতে পেরেছো যে কিভাবে ম্যাথটা করেছি, কোন ওয়ে থেকে কোথায় এসেছি, জাস্ট একটু বলো ভাইয়া হ্যাঁ বুঝতে পেরেছি, আর না ভাইয়া বুঝতে পারিনি, একটু বলো তো। আমি কমেন্ট দেখছি, তোমরা এখনই জাস্ট বলো যে ভাইয়া বুঝতে পেরেছে কিনা। ভাইয়া স্কুলও বন্ধ, ভাই স্কুল কিন্তু কিছুদিনের মধ্যে খুলবে তোমাদের, সব খুললে তোমরা স্যারকে সামনে পাবা, ছোট একটা ব্যাপার, স্যারকে জিজ্ঞাসা করবা, কোনো অসুবিধা নেই। জাস্ট তোমরা এবার একটু বলো যে মানে তোমার স্যার তো অ্যাকচুয়ালি, আমরা দেখো আমরা কিন্তু নিজের বই থেকে পড়ে, আমরা কিন্তু কোনোভাবে বোর্ডের সাথে মানে আমরা যারা ইনস্ট্রাক্টর আছি এখানে আমরা কিন্তু একদম সরাসরি জড়িত না, কারণ আমরা স্টুডেন্ট, আমরা এরকম সময় স্টুডেন্টদের পড়াই। বাট তোমাদের টিচাররা কিন্তু সরাসরি একদম বোর্ড থেকে নির্দেশনা পায় কি করতে হবে জানে, বা সেইখানে তারা চাইলে যোগাযোগ করার মতো তাদের রিচ আছে। তো তোমার স্যারকে বললে একদম স্যার একদম অ্যাকচুয়াল অ্যান্সার দিবে। আমি কিছু বলছি না, কারণ আমি একটা বললাম পরে স্যার একটা বললে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে, বা যদি পরীক্ষা খাতে অন্যভাবে কাটা হয়। তো তোমরা স্যারকে বলবা, স্যার যেটা বলবে স্কুলের স্যার তোমরা ওইভাবে আগাবা। ওকে, সো আমরা তাহলে বুঝতে পারলাম। এইবার আমার কথা হচ্ছে আমাদের একটা ম্যাথ আছে, ম্যাথ ঠিক না, আমি তোমাদের কালকে একটা ক্লাস নিব, যেই ক্লাসের আগে তোমাদেরকে আমি 3টা ম্যাথ দিচ্ছি। দেখো
তোমাদেরকে আমি একটা অলরেডি কমেন্ট সেকশনে আমি একটা কমেন্ট করে দিয়েছি, একটা বিশাল একটা কমেন্ট দেখবা, যেখানে আমি তোমাদের মোট 3টা অঙ্ক করতে দিয়েছি। তোমাদের বাসার কাজ হচ্ছিল এই 3টা অঙ্ক করে, আজকে এটা আমি পোস্ট করে দিব রাত্রেবেলায়, সেইটা তোমরা দিয়ে দিবা। মানে জাস্ট পোস্ট করবো, তোমরা পোস্টে কালকে সকালে তোমরা ম্যাথগুলো করবা, প্র্যাকটিস করবা, করে আমাকে সে কমেন্টে ছবি তুলে পাঠাবা, ভাইয়া ম্যাথ করেছি, এবং কালকে আমি 8টার সময় তোমাদের সে ম্যাথের সলিউশন নিয়ে ক্লাস করবো। মানে 3টা ম্যাথ দিয়েছি, 3টা ম্যাথের সলিউশন দিব এই ক্লাসে। সো তোমরা এইখানে কমেন্টে পাবা, একাধিকবার কমেন্ট করা হবে। তারপরে আমাদের যেই তোমাদের গ্রুপটা আছে, গ্রুপে আমি আজকে রাতে পোস্ট করে দিব, তোমরা কিন্তু সেখান থেকে করতে পারবে, এবং সেই পোস্টেই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিবা। এইবার একটা জিনিস বলি, দেখো তোমাদের এমনও হতে পারে একদম বিক্রয় আছে, বিক্রয় থেকে ম্যাথ শুরু করা লাগতে পারে, এই ওয়ে থেকে ম্যাথ শুরু করা লাগতে পারে, অথবা এরকমও আছে যে করযোগ্য মুনাফা দেওয়া, এইখান থেকে জাস্ট কর মাইনাস দিয়ে ম্যাথ করতে হতে পারে। প্রশ্ন দেওয়া আছে জাস্ট করযোগ্য মুনাফা বা কর পূর্ববর্তী মুনাফা, এখান থেকে ম্যাথ শুরু হবে, জাস্ট এখান থেকে কর মাইনাস দিয়ে তোমরা উত্তর পাবা। অথবা জাস্ট নিট মুনাফা দেওয়া থাকতে পারবে, খালি যোগ করে তোমাদের কিন্তু ম্যাথ হয়ে যেতে পারে। সো প্রশ্নে ভালো মতো মাথায় রাখবা, তোমাদের প্রশ্নটা কোথা থেকে মানে শুরু করেছে, বিক্রয় থেকে নাকি করযোগ্য মুনাফা থেকে নাকি নিট মুনাফা থেকে, এটা কিন্তু ভালো মতো মাথায় রাখবা। সো এইবার আমাদের তোমরা তো ম্যাথ বুঝলা, এইবার হচ্ছিল গড় মুনাফা হারের কিছু সুবিধা অসুবিধা আছে। কি কি সুবিধা আছে? গড় মুনাফা হার পরিমাপ করার সূত্র তেমন জটিল না থাকে, এটি কারণে সহজে বোঝা যায়। দেখো খুবই কিন্তু ইজি একটা ওয়ে, চাইলেই বোঝা যায়। সো এটা খুবই ইজি, দ্যাট ইজ ওয়াই এটা একটা সুবিধা, যেটা বুঝতে ইজি। এবং প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী থেকে প্রয়োজনীয় তথ্যাদি পাওয়া যায় বলে এটি অনেকের কাছে জনপ্রিয়। আমরা কোথা থেকে তথ্য পাবো? আমাদের যে আর্থিক বিবরণী থাকে সেখান থেকে আমাদের যে তথ্যগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা তথ্য নিয়ে অ্যাজাম্পশন করে এই ম্যাথটা সলভ করতে পারি। দ্যাট ইজ ওয়াই এইটা খুব আমাদের ইজি একটা ওয়ে, এবং খুব সহজে তথ্য পাওয়া যায়। দ্যাট ইজ ওয়াই এগুলো ছিল অ্যাকচুয়ালি এটার সুবিধা, এর জন্য অনেকে কিন্তু এটা ইউজ করে। এবং গড় মুনাফা হারের অসুবিধা, তো গড় মুনাফার হার পদ্ধতি নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফা ব্যবহার করে। আচ্ছা, একটা কথা, নগদ প্রবাহ কি, এবং এখানে তোমার ইফতি একটা প্রশ্ন করেছিল গতকালকে, এটা আছে অ্যাকচুয়ালি আজকেও না, আমি এই এই জিনিসটা আমার কালকে আসবে, আমি ভাবছিলাম আজকে বুঝাবো, বাট আজকে বুঝে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, তাই আমি আজকে বুঝাবো না, কালকে আগামী সরি আগামীকালকে না, আগামী বুধবারে ক্লাস, যেখানে আমি পে ব্যাক সময় নিয়ে পড়াবো, সেইখানে টপিকটা আমি বুঝিয়ে দিব, কেন একবার অবচয় মাইনাস করেছি একবার, এবং আমরা অবচয় যোগ করি পরবর্তীতে। তো এটা আমরা পরে আসবো। তো গড় মুনাফা হার পদ্ধতিতে নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফা ব্যবহার করা হয়। নিট মুনাফা কিছু সীমাবদ্ধতা আছে বলে অনেকে অনেকে পদ্ধতির নির্ভরযোগ্য মনে করে না। তো এইখানে আমরা নগদ প্রবাহের বড় পরিবর্তে আমরা নিট মুনাফা ব্যবহার করি, যেটা অনেকে কিন্তু নির্ভরযোগ্য মনে করে না। দ্যাট ইজ ওয়াই এটা অনেকে মানে একটা নেগেটিভ দিক মনে করে, এবং অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না। দেখো তো আমি 2 বছর পরে কত টাকা পেয়েছিলাম এই অঙ্কে, 60 লক্ষ টাকা, সরি 50 লক্ষ টাকা আমার ছিল নিট মুনাফা। তৃতীয় বছরে ছিল 1,60,00,000 টাকা। এইগুলো কিন্তু জাস্ট আমি যোগ বিয়োগ করছিলাম, কিন্তু এখানে কিন্তু আমি অর্থের সময় মূল্যের প্রয়োগ করি নাই। তো এইটাও কিন্তু এই পদ্ধতির একটা সীমাবদ্ধতা। মাঝে মধ্যে প্রশ্ন আসে যে গড় মুনাফা হার হার গড় মুনাফার হারের সুবিধা অসুবিধা লিখবো, তখন এগুলো লিখলেই কিন্তু হয়ে যাবে। সো এইবার হচ্ছে আমাদের সিদ্ধান্ত নিতে আমরা কোনটাকে নিব। জাস্ট মূল কথা, গড় মুনাফার হার যত বেশি তত ভালো, অর্থাৎ গড় মুনাফার হার যত বেশি হবে তত ভালো। এইবার আমার একটা ওয়ে, মনে করো এ একটা প্রকল্প, এ প্রকল্পে আমার হার হচ্ছিল 15.5%, এবং আমার যে বি প্রকল্প এখানে আমার হচ্ছিল 18.9%। এ আর আর এর মান, তোমরা এখান থেকে কোনটা নিবা, এ কে নাকি বি কে, বলো তো? তোমরা কোন প্রকল্পকে তোমরা বাছাই করবা? আমার এ প্রকল্পের গড় মুনাফার হার হলো 15.5%, এবং বি প্রকল্পে হলো 18.9%। সো কোনটাকে তোমরা নিবা বা ধরবা, বলো তো? আচ্ছা, তো আমাকে অনেকেই বলছে বি, বি গ্রহণযোগ্য। রিজন কি? বি এর গড় মুনাফার হার হচ্ছিল বেশি।
তো যেইটার গড় মুনাফার হার বেশি আমাদের কাছে কিন্তু সেইটাই গ্রহণযোগ্য। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আচ্ছা দেখো তো, তোমাদের গ্রুপে আমি অলরেডি কালকের যে প্রশ্নটা মানে এটা, সেটা কিন্তু আমি অলরেডি মেনশন করে দিয়েছি। সরি, ওই যে আমি যেই তোমাদের ম্যাথটা দেওয়ার কথাটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, এবং আমি কিন্তু পোস্টের লিঙ্কটাও এখানে দিয়েছি। তোমাকে দেখো তো গ্রুপে আমার যে ম্যাথের গুলো আছে, 3টা ম্যাথ, ওটা গিয়েছে কিনা একটু দেখো তো একটু তোমরা এখনই। আমি কিন্তু অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি কমেন্টে, জাস্ট তোমরা একটু দেখো। আচ্ছা আসলে ভাইয়া, হাতের লেখার জন্য ম্যাথের মার্ক কাটে ভাইয়া? যদি হাতের লেখা একদম না বোঝা যায় তাহলে তোমার মার্কস কাটতে পারে। তুমি পুরা লেখা লিখেছো বাট তোমার হাতের লেখা খুবই বাজে, স্যার চাইলে মার্ক কাটতে পারে। অনেকে কাটে অনেকে কাটে না, বাট যদি খুবই বাজে হয় মার্ক কাটে অনেকে, কজ স্যারদের পড়তে তখন কষ্ট হয়। একটু ক্লিয়ার করে লিখতে হবে। ওকে, তো আমি কিন্তু কমেন্ট সেকশনও দিয়ে দিয়েছি যে আমার সমস্যা কি, আমি আগামী কালকের যে 8টার সময় ক্লাস, সেই ক্লাসে আমি কি পড়াবো, এবং আমি এইটা অলরেডি কমেন্টে দিয়ে দিয়েছি প্রশ্নগুলো, মানে কি কি 3টা প্রশ্ন আছে, প্লাস আমি গ্রুপেও কিন্তু পোস্ট করে দিয়েছি, এবং গ্রুপের যে পোস্ট সেইটার লিঙ্কটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। সো তোমরা অবশ্যই অবশ্যই ম্যাথগুলো সলভ করবা বাসায়, সলভ করে তোমরা কিন্তু সেটা আমাকে ওই কমেন্ট পোস্টের কমেন্টে ছবি তুলে পাঠাবে, এবং আমি পরবর্তী ক্লাসে যে ম্যাথগুলো দিয়েছি সেগুলো আমি সলভ করব। আচ্ছা, এখানে যারা ছিলাম এখানে আমি অবশ্যই বি গ্রহণ করব, কারণ বি কিন্তু আহ হার যত বেশি তত কিন্তু আমরা গ্রহণযোগ্য। সো আমাদের বি প্রকল্প হবে। সো ভাইয়ারা, আজকের ক্লাসটা এইখানে ছিল। তোমরা একটু বলো তো আজকে কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা। যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে কিন্তু ক্লাসটা আমরা আজকে এখানেই শেষ করবো। একটু আমি কমেন্টে জানিয়ে দেবো। আচ্ছা, তো তোমাদের অনেকে কমেন্ট করছে হয়নি। ওকে, সমস্যা না থাকলে ভাই আমরা ক্লাসটা এখানে, ওকে কারো সমস্যা নাই দেখছি। ওকে, সো আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। আবার যেটা বলছি, তোমাদের যে প্রবলেমগুলো অলরেডি কমেন্ট সেকশনে দেওয়া আছে এবং আমি গ্রুপে পোস্ট করে দিয়েছি। তোমাদের এই 3টা যে প্রবলেম দিয়েছি বা ম্যাথ দিয়েছি, তোমরা অবশ্যই আজকে রাতে ক্লাসটি আবার বাসায় গিয়ে এখন তোমরা বই পড়ে প্র্যাকটিস করবা, এবং করে তোমরা খাতায় সুন্দর পরিষ্কার করে লিখবা। লিখে আমি তোমাদের ফেসবুক গ্রুপে যে পোস্টটা করেছি সেখানে কমেন্টে তোমরা ছবি সহ আপলোড দিবা, এবং পরবর্তী ক্লাস আমি কি করব, এসে সেই 3টা ম্যাথে কিন্তু সলভ করবো এবং সেটা ডিসকাশন করবো যে কার কোথায় সমস্যা ছিল। সো বন্ধুরা, এই ক্লাসটি এখানেই, দেখা হবে কালকে ঠিক রাত 8টার সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম।